নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু তোমার পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে, যারা এখনও দেখোনি তারা তো অতি অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, আর আর তো কয়েকদিন পরই পরীক্ষা, তো এর মধ্যেই আমি জিওগ্রাফিটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। টোটাল 100টা, যদি 100টা না পারি, যে কটা দিয়েছি তোমরা সে কটা করে যাও, তার মধ্যে থেকে অনেক কিছু কমন আসার চান্স আছে। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা পার্ট 3 আলোচনা করি। বলছে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন কি বলছে, পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? দেববর্মন, দশরথ, বিন্দুসার নাকি বৃহদ্রথ? বলছে পুষ্যমিত্র শুঙ্গ। প্রথম কথা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে তোমার শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, এটা পরীক্ষা আসতে পারে। তো এইখানে যে মৌর্য সম্রাট বলছে সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন, তো বৃহদ্রথ। বৃহদ্রথ যিনি পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা কিন্তু নিহত হয়েছিলেন, সর্বশেষ মৌর্য শাসক হচ্ছে বৃহদ্রথ। এবং এই যে বৃহদ্রথ, যে মানে যদি বলি মৌর্য শাসকের প্রধান যে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তারা কে ছিলেন? চন্দ্রগুপ্ত ছিলেন, বিন্দুসার ছিলেন, অশোক ছিলেন। চন্দ্রগুপ্তর পুত্র ছিলেন বিন্দুসার এবং বিন্দুসারের পুত্র ছিলেন অশোক। আর এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে বিন্দুসার, আচ্ছা দশরথ কে ছিলেন বলো তো? দশরথ কে ছিলেন? দশরথ হচ্ছে অশোকের নাতি। ক্লিয়ার? কেননা অশোক হচ্ছে বিন্দুসারের পুত্র আর অশোকের নাতি ছিল দশরথ। এটা কিন্তু মাথায় রেখো, এটা পরীক্ষায় আসে এবং এসেছে। দশরথ হচ্ছে অশোকের নাতি। চলো পরবর্তী কোশ্চেন, এখানে আর কিছু বললাম না। নেক্সট, জৈন ধর্মে অচৌর্য বলতে কি বোঝায়? ব্রহ্মচর্য, অস্তেয়, সত্য নাকি গৃহহীন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অস্তেয়। জৈন ধর্মে যে অচৌর্য, এটাকে বলা হয় অস্তেয়, অর্থাৎ অ্যাকচুয়ালি কি, চুরি না করা। জৈন ধর্মের তোমরা জানো 5টা নীতি আছে, যেটা হচ্ছে অহিংসা, সত্য, অচৌর্য বা অস্তেয়, তারপর ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। তো এই এই নীতিগুলো আছে জৈন ধর্মে। ওকে, তো এই অচৌর্য কথার অর্থ হচ্ছে অস্তেয় বা চুরি না করা। ব্রহ্মচর্য তোমরা জানো যে কৌমাব্রত পালন যাকে বলা হয়। আর অপরিগ্রহ অর্থাৎ অস্থায়ী যে সম্পদ আছে তার প্রতি নিরাসক্ত, তার থেকে তোমার দূরে থাকা। অস্থায়ী যে সম্পদ আছে যেগুলো স্থায়ী না। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু দিতে পারে যে ব্রহ্মচর্য মানে কি, অপরিগ্রহ কথাটির অর্থ নিচের কোনটি? তো এটাও বলে দিলাম, অপরিগ্রহ মানে হচ্ছে অস্থায়ী সম্পদের প্রতি নিরাসক্ত থাকা। আর ব্রহ্মচর্য জানো সবাই, অচর্য মানে চুরি না করা। ক্লিয়ার? ওকে, আর এখানে তোমার জৈন ধর্ম সঙ্গে কে জড়িত? মহাবীর। মহাবীর ছিলেন কে? তোমার 24তম তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। আচ্ছা 23তম তাহলে কে ছিলেন? 23তম হচ্ছে তোমার পার্শ্বনাথ। ওকে, আর প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তিনি হচ্ছেন ঋষভনাথ। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মে নির্বাণ, এটা নির্বাণ হবে, নির্বাণ বা মোক্ষ লাভের পথ হিসাবে ত্রিরত্ন এর উল্লেখ রয়েছে। তাহলে ত্রিরত্নগুলি কি কি? জৈন ধর্মে যে ত্রিরত্ন, এই ত্রিরত্নগুলো কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র নাকি সম্যক দর্শন, সম্যক পথ, সম্যক চরিত্র? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক ব্যবহার নাকি সম্যক বাক্য, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র? তো ত্রিরত্ন কোনটা হবে? ত্রিরত্ন হচ্ছে সম্যক তোমার সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। কোথায় আছে? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। মনে রাখবে, দর্শন, জ্ঞান, চরিত্র যেখানে আছে সেটাই হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন যে পাঠটা সেটা ছিল। ওকে, আর কল্পসূত্র, জৈনদের যে জৈন ধর্মগ্রন্থ সেটা তোমরা জানো, তোমার হচ্ছে কল্পসূত্র, তাই না? কল্পসূত্র, তারপরে সেটা ভদ্রবাহু রচিত। আচ্ছা, আর এইখানে বললাম ঋষভদেবের কথা বললাম, বা তিনি ঋষভনাথ বা আদিত্যনাথ, তিনি আদিনাথ নামেও পরিচিত। আর 24তম তীর্থঙ্কর প্রভু মহাবীর তিনি। আর এখানে আর কিছু বলা, 23তম পার্শ্বনাথ। ওকে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যে বৌদ্ধ ধর্মের যে 3টি মানে ত্রিরত্ন, তো অবশ্যই সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু অপশানে এরমও দেওয়া থাকতে পারে যে বুদ্ধ, ধম্ম আর সংঘ। এটাও কিন্তু এটা বৌদ্ধদের আমি ওটাই বলছি যে বৌদ্ধদের কিন্তু তোমার যে 3টি রত্ন বা ত্রিরত্ন, সেটা হচ্ছে বুদ্ধ, তোমার ধম্ম আর হচ্ছে সংঘ। এটাও কিন্তু পরীক্ষায় আসে খুব। নেক্সট কোশ্চেন, বলছে নিম্নলিখিতদের মধ্যে তৃতীয় জৈন তীর্থঙ্কর কে ছিলেন? দেখো তোমরা প্রথম জানো, চতুর্থ বললাম, 23তম বললাম, তাহলে তৃতীয় কে ছিলেন? তৃতীয় ছিলেন, মনে রাখবে, সম্ভাবনাথ। পরীক্ষায় খুব আসতে পারে। দেখো প্রথম,
23তম 24তম সবাই জানে, কিন্তু তোমরা এই তৃতীয় চতুর্থ কয়েকজন নামটা মনে রেখো, তাহলেই কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এর মধ্যেই আসে। তো তৃতীয় যে জৈন তীর্থঙ্কর তিনি হচ্ছেন সম্ভাবনাথ। আচ্ছা, তাহলে দ্বিতীয়কে, দ্বিতীয় হচ্ছে মনে রাখবে অজিতনাথ। অজিতনাথ হচ্ছে 2 নম্বর। দেখো, প্রথম ঋষভনাথ জানো, দ্বিতীয় হচ্ছে অজিতনাথ, তৃতীয় হচ্ছে সম্ভাবনাথ এবং চতুর্থ হচ্ছে অভিনন্দনাথ। ওকে, এখানে অপশানে নেই, তো মনে রাখবে অভিনন্দনাথ। কি বললাম? অভিনন্দনাথ হচ্ছে চতুর্থ। আর পঞ্চম হচ্ছে তোমার, পঞ্চম কে ছিলেন? পঞ্চম যত সম্ভব সুমতিনাথ। হ্যাঁ, ইনি ছিলেন 5 নম্বর জৈন তীর্থঙ্কর। তাহলে প্রথম হচ্ছে ঋষভদেব, দ্বিতীয় অজিতনাথ, তৃতীয় সম্ভাবনাথ, চতুর্থ হচ্ছে অভিনন্দনাথ, আর তোমার পঞ্চম হচ্ছে কি সুমতিনাথ, আর ষষ্ঠ দরকার নেই, এই কটা জানলেই যথেষ্ট, আর দরকার নেই। নেক্সট কোশ্চেন, প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বহুবার এর আগেও পড়িয়েছি, প্রথম জৈন সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? পাটলিপুত্র। ক্লিয়ার? প্রথম জৈন সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র। আর জৈন মানে সেখানে মহাবীরের কথা আসে। আচ্ছা, যদি এই যে জৈন সমাবেশ পাটলিপুত্রে যেটা হয়েছিল, সেখানে সভাপতিত্বে কে ছিলেন? তো পরীক্ষায় খুব আসে সভাপতিত্বে স্থূলভদ্র ছিলেন সেই সভাপতিত্বে। এবং কার রাজত্বকালে হয়েছিল? তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, পেনটা যে একটু ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে, মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কিন্তু স্থূলভদ্রের সভাপতিত্বে পাটলিপুত্রে প্রথম জৈন সমাবেশ কিন্তু হয়, এবং প্রথম জৈন সমাবেশেই কিন্তু এই দিগম্বর এবং শ্বেতম্বর এই দুটো দলে ভাগ হয়ে যায়। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। প্রথম জৈন সমাবেশেই কিন্তু দিগম্বর এবং শ্বেতম্বরে 2 দলে ভাগ হয়ে যায়। আচ্ছা, তীর্থঙ্কর এদেরকে কিন্তু বলা হয় ফোর্ড মেকার, এটাও মাথায় রেখো। তীর্থঙ্করদের বলা হয় ফোর্ড মেকার। ওকে, আর এখানে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত বলেই দিলাম কি কি নাম। নেক্সট, নিম্নের কোন ধর্মাবলম্বীদের বিশেষ তীর্থস্থান সোনাগিরি? তো সোনাগিরি এই যে একটা তীর্থস্থান, ওকে, তো এটা কোন ধর্মাবলম্বীদের? তো মনে রাখবে এটা হচ্ছে জৈন ধর্মাবলম্বীদের বিশেষ একটা তীর্থস্থান সোনাগিরি। এটা কোথায় আছে? মনে রাখবে সোনাগিরি আছে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু এই সোনাগিরিটা আছে, যেটা হচ্ছে একটা জেলাটার নাম এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা যদি জানো কমেন্টে জানাতে পারো। মধ্যপ্রদেশের একটা জেলায় এই সোনাগিরি নামক জায়গা কিন্তু জৈনদের প্রচুর তোমার জৈন মন্দির আছে, যেখানে তারা যাই হোক, তারা উপাসনা করে, যাই হোক, তো জৈন মন্দিরগুলো সেখানে কিন্তু প্রচুর আছে। তো এই জন্য বলা হয় জৈনদের একটা বিশেষ তীর্থস্থান হচ্ছে এই সোনাগিরি। ক্লিয়ার? নেক্সট, বিখ্যাত মহাবোধি মন্দিরটি কোথায় অবস্থিত? লুম্বিনী, বোধগয়া, কুশীনগর নাকি সারনাথ? তো যেখানেই আমি বলবো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তোমাদের বলিনি, এই যে আমরা যে জৈন মন্দির বা জৈন ধর্মগ্রন্থ নিয়ে বলছি, তো মনে রাখবে জৈন দর্শনকে আর এক নামে ডাকা হয়। তো মনে রাখবে সমাধি মরণ, এই কথাটা বলে দিলাম, সমাধি মরণ। তো সমাধি মরণ এটা কিন্তু জৈন দর্শনের অন্তর্গত, বা জৈন দর্শনের সাথে সম্পর্কিত একটা হচ্ছে সমাধি মরণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আর কি আছে বলছে, তো এটা রাইট অ্যান্সার কী হবে? মহাবোধি মন্দির কোথায় আছে? এটা অবশ্যই বোধগয়াতে। বৌদ্ধগয়া জায়গাটা কোথায় আছে? বিহারে, তাই না? এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিও পেয়েছে। এবং কত সালে এটা হয়েছে? যত সম্ভব এটা রিসেন্ট হয়েছে, 2002 এরকম কিছু সময় হবে। হ্যাঁ, এই যে তোমার যে মহাবোধি টেম্পল হচ্ছে 2002 সালে, কিন্তু তবু তোমরা একটু দেখে নিও 2002 সালে যত সম্ভব এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী যে একটা মানে সেন্টার বা হেরিটেজ সাইট যেটা, তো সেইভাবে এটা পেয়েছে 2002 সালে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে তো একটা গেল। আচ্ছা, যদি বলি এই যে লুম্বিনী কি? লুম্বিনী হচ্ছে তোমার বুদ্ধের যে তোমার জন্মস্থান, বুদ্ধের জন্মস্থানের সাথে কিন্তু এই লুম্বিনী শহরটা কিন্তু জড়িত। ওকে, কুশীনগর হচ্ছে তার যে মৃত্যুস্থান, মানে মহাপরিনির্বাণ। আর সারনাথে হচ্ছে তিনি কিন্তু ধম্মচক্র প্রবর্তন যে ব্যাপারটা, বা তিনি 5 জন যে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছিলেন, সেটা সারনাথের সাথে জড়িত। ক্লিয়ার? চলো, বৌদ্ধ সংঘ কর্তৃক প্রণীত বিধিগুলি কোন গ্রন্থে নথিভুক্ত আছে? বৌদ্ধ সংঘ কর্তৃক প্রণীত যেসব বিধি, সেই বিধিগুলো কোন
গ্রন্থে কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? কল্পসূত্র, বিনয় পিটক, মহাভিনিষ্ক্রমণ নাকি পঞ্চতন্ত্র? মহাভিনিষ্ক্রমণটা কি? মহাভিনিষ্ক্রমণ এই যে বুদ্ধের যে গৃহত্যাগ সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ওকে, আর আমাকে বলেছে গ্রন্থ, গ্রন্থ দেখো কল্পসূত্র তো এটা জৈনর সঙ্গে জড়িত, আর পঞ্চতন্ত্র এটা আলাদা জিনিস। তার মানে পড়ে আছে কি? পড়ে আছে বিনয় পিটক, অর্থাৎ বিনয় পিটকের মধ্যেই কিন্তু এই বৌদ্ধ সংঘ কর্তৃক যেসব বাণী বিনয় পিটকের মধ্যেই কিন্তু রয়েছে। ওকে, তো তোমরা জানো যে এই যে বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ ত্রিপিটক, তাই না, ধর্মগ্রন্থ ত্রিপিটক, তো ত্রিপিটকের তিনটে পিটকের কথা বলা হয়েছে কি? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। তো এই যে বিনয় পিটকটা অ্যাকচুয়ালি কী? তো বিনয় পিটককে মনে রাখবে এটাকে বলা হয় বুক অফ ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা পুস্তক নামেও কিন্তু পরিচিত। মানে কিভাবে চলতে হবে, তোমার আচার ব্যবহার আচরণ কিভাবে থাকবে, তো এটা কিন্তু বিনয় পিটকের সঙ্গে জড়িত। যদি বলি অভিধর্ম পিটক, অভিধর্ম পিটকটা কি? তো বৌদ্ধ ধর্মের যে দর্শন বা মতবাদ এইগুলো যেখানে লেখা আছে, লিপিবদ্ধ আছে, সেটা হচ্ছে অভিধর্ম পিটক। আর সূত্র পিটক কি? সূত্র পিটক মানে হচ্ছে রিলেশন, ঠিক আছে, সম্পর্ক, অর্থাৎ তোমার বুদ্ধ এবং তার যে মানে গৌতম বুদ্ধ এবং তার যে সহযোগী যারা আছে তাদের মধ্যে যে সম্পর্ক, সেগুলো যে বইয়ে লিপিবদ্ধ আছে সেগুলো হচ্ছে সূত্র পিটক। তাহলে তিনটে পিটক তোমরা বুঝলে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। বিনয় পিটকটা হচ্ছে কি? বিনয় পিটকটা কি বললাম? বিনয় পিটক হচ্ছে শৃঙ্খলা পুস্তক। চলো নেক্সট কোশ্চেন। বলছে কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? দেখো বৌদ্ধ যে কি বলে, বৌদ্ধদের তিনটে পরিষদ হয়েছিল, চারটে, তাই না? চারটে হয়েছিল, প্রথম বৌদ্ধ পরিষদ বা সম্মেলন যাকে বলা হয়। তো বলছে চতুর্থ, চারটে না, অনেক কটা হয়েছিল, 5টার মতো হয়েছিল। তো চারটে থেকেই পরীক্ষায় খুব একটা পরীক্ষা বেশি আসে, তবু আমি তোমাদের বলছি। দেখো আমাকে বলেছে কি কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, তো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল সেটা তোকে বলে দিই। কোন রাজার নেতৃত্বে? মনে রাখবে রাজা অশোকের নেতৃত্বে, তাই না? অশোকের নেতৃত্বে কিন্তু, যেটা হচ্ছে পাটলিপুত্রে, রাজা অশোকের নেতৃত্বে পাটলিপুত্রে, না অশোকের নেতৃত্বে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। চতুর্থ হয়েছিল যত সম্ভব চতুর্থ, এটা কনিষ্কর সময়, ঠিক অশোক না, অশোক হয়েছিল তৃতীয়। দেখো প্রথম হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয় কালাশোক, তৃতীয় অশোক, আর চতুর্থ হয়েছিল তোমার কনিষ্কের সময়। ওকে, কনিষ্কের সময় কিন্তু চতুর্থ বৌদ্ধ পরিষদ হয়েছিল। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে দিই, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল? তো মনে রাখবে কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের খাইবার পাখতুন যে এলাকা, তো সেটা। ওকে, তাহলে প্রথম বৌদ্ধ পরিষদ সম্বন্ধে দুই একটা কথা বলি। প্রথম বৌদ্ধ পরিষদ এটা হয়েছিল তোমার রাজগৃহ, যেখানে রাজা অজাতশত্রু কিন্তু প্রথম বৌদ্ধ পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, দ্বিতীয় হয়েছিল বৈশালী, এটা আমি তোমাদের বুঝিয়েওছিলাম, রাজার শালীর পাটালি খায়, এইভাবে কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা তৃতীয় হয়েছিল কোথায়? তৃতীয় হয়েছিল তোমার রাজা অশোকের সময় পাটলিপুত্র, চতুর্থ হয়েছিল কাশ্মীর রাজা কনিষ্কের সময়, এবং পঞ্চম হয়েছিল, এই দুটো অনেক সময় মনে থাকে না, তো মনে রাখবে মান্দালয় হয়েছিল। ওকে, মন্দালয়, যেখানে রাজা মিন্ডন ছিলেন। আর ষষ্ঠটা তোমরা দেখে নিও, দিতে পারে পরীক্ষায়। চলো নেক্সট কোশ্চেন। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম উপদেশ প্রদান করেছিলেন? বোধগয়া, বিহার, এই বৈশালী, কুশীনগর, সারনাথ। তো প্রথম যে তিনি কয়েকজনকে নিয়ে দীক্ষা দিয়েছিলেন, যে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, তো সেটা কোথায় দিয়েছিলেন? তো সেটা কিন্তু অবশ্যই সারনাথে, যেটা বিহারের সারনাথে। ওকে, বিহারের সারনাথে কিন্তু তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। অ্যাকচুয়ালি তোমার আচ্ছা বোধগয়াটা এটা হচ্ছে তিনি কিন্তু সেখানে বোধিলাভ করেছিলেন, পিপল গাছের নিচে। এটাও পরীক্ষা দেয় কোন গাছের নিচে তিনি বোধিলাভ করেছিলেন, তো পিপল গাছের নিচে তিনি বোধিলাভ করেছিলেন বলে তার নাম হয়েছে কিন্তু গৌতম বুদ্ধ। ওকে, এবং সেই জায়গাটার নাম হয় বোধগয়া। ওকে, কোশ্চেন নাম্বার 61, চলো 61। সত্যের সন্ধানে সিদ্ধার্থের প্রস্থানকে কি বলা হতো? ধর্মচক্র প্রবর্তন, মহাবিনিষ্ক্রমণ, নির্বাণ নাকি মহাপরিনির্বাণ? কি বলছে? সত্যের সন্ধানে যে প্রস্থানকে, এটাকে কি বলা হয়? তো এটাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রম। কিছুক্ষণ আগেও বললাম তিনি যে গৃহত্যাগ করেছিলেন, তো সেটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু এই ব্যাপারটা, এবং পরীক্ষা আসে। এবং কত বছর বয়সে তিনি বেরিয়েছিলেন? তো মাত্র 29 বছর বয়সে কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। এবং এখানে যে ধর্মচক্র প্রবর্তনটা কি? তো এটা যে ধর্মোপদেশ, বা যেটা তোমার বিহারের যে সারনাথে গৌতম বুদ্ধ যে তাদের তোমার
কি বলবো, তাদের শিষ্যকে, ওকে, তার শিষ্যকে যে ধর্মোপদেশ দিয়েছিলেন, তো এটাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আর নির্বাণটা কি একটু বলি। নির্বাণ তিনি যে মানে বৌদ্ধগয়াতে বুদ্ধের যে বোধিলাভের যে ঘটনা, মানে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন, বোধ বা জ্ঞান লাভ করেছিলেন, তো সেটাকে কিন্তু বলা হয় নির্বাণ। আর মহাপরিনির্বাণ, এটা মহাপরিনির্বাণ হবে। তো মহাপরিনির্বাণ যেটা, সেটা হচ্ছে তোমার কুশীনগরে যে সিদ্ধার্থের যে মৃত্যু ঘটেছিল বা তিনি যে মারা গিয়েছিলেন, সেই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। দেখো, নির্বাণটা কিন্তু বোধিলাভকে, আর মহাপরিনির্বাণ মানে তিনি যে প্রয়াত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, রানী মায়াদেবী কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধকে জন্ম দিয়েছিলেন? দেখো, গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিল কোন বৃক্ষ, সেটা হচ্ছে পিপল গাছের নিচে, এবং সেই জায়গাটার নাম হয় বোধগয়া এই কারণে, এবং তিনি তারপরেই কিন্তু গৌতম বুদ্ধ নামে পরিচিত ছিলেন। কিন্তু বলছে মায়াদেবী যে তাকে জন্ম দিয়েছিলেন, মায়াদেবী তার মা, তোমরা জানো, তাকে জন্ম দিয়েছিলেন, সেটা কোন গাছের নিচে? অশোক বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, আম বৃক্ষ নাকি শাল বৃক্ষ? তো মনে রেখো, তিনি কিন্তু শাল বৃক্ষের নিচে কিন্তু গৌতম বুদ্ধকে জন্ম দিয়েছিলেন, শাল বৃক্ষের নিচে। ভীষণই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার এই কোশ্চেনে এর আগেও এসছে বহুবার। নেক্সট কোশ্চেন বলছে, কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হয়? মানে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হতো? কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য, মেগাস্তিনিস নাকি কেউই নন? তো ভারতের যে ম্যাকিয়াভেলি তাকে বলা হয় কাকে? তাকে বলা হয়, মনে রেখো, কৌটিল্যকে, তাই না? কৌটিল্য বা চাণক্য নামে পরিচিত যে, তো তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এই কৌটিল্য কে ছিলেন? তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য যে তার কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার কূটনীতিবিদ ছিলেন, তাই না? চন্দ্রগুপ্ত মৌর্যের কূটনীতিবিদ ছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু ভারতে এসেছিলেন মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কে এসেছিলেন? মেগাস্তিনিস। ওকে, এইখানে আর যদি কিছু বলা, যদি দেখো, এই গুপ্ত যুগকেই কিন্তু ভারতের স্বর্ণযুগ বলা হয়। ওকে, এটা অ্যাকচুয়ালি মৌর্য যুগ। চলো নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজবংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? বিষ্ণুগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত? কি বলছে? আচ্ছা, গুপ্ত রাজবংশের সমুদ্রগুপ্তের পরে কে ছিলেন, এটা হচ্ছে মেন কোশ্চেন। সমুদ্রগুপ্তের পরে কে ছিলেন? তো মনে রাখবে, সমুদ্রগুপ্তের পরে ছিলেন, এটা যত সম্ভব কেন, এটা হচ্ছে সমুদ্রগুপ্তের পরে কে ছিলেন? সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্তই ছিলেন। কেননা এদের যে তোমার পরপর কে ছিলেন? প্রথমেও ছিলেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তো সমুদ্রগুপ্তের পরেই ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কেননা দেখো, প্রথমে ছিল শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত রাজবংশের শাসকগণ, তাই না? মানে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠা শ্রীগুপ্ত। তারপরে চলে আসছে কি ঘটোৎকচ, তারপরে কে? প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত, তারপরে লাস্টে স্কন্দগুপ্ত। এই ছিল গুপ্ত বংশের তোমার শাসক। এবার তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে গুপ্ত বংশের উত্তরাধিকার, এরপরে দ্বিতীয় কে ছিলেন, মানে সমুদ্রগুপ্তের পরে। তো সমুদ্রগুপ্তের পরে অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সমুদ্রগুপ্তের পরে ছিলেন। ওকে, এবং তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু বিক্রমাদিত্য হিসেবেও পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা তোমরা জানো। আর পরীক্ষায় আসে একটা কোশ্চেন যে তার দরবারে যে নবরত্ন ছিল, সেই নবরত্নের নামগুলো কি কি? দেখো, পরীক্ষায় এনটিপিসিতে আগেরবার গ্রুপ ডিতে 2019 বা 21 যেসব CBT 1 CBT 2 যাওয়া হয়েছে, তো সেখানে কিন্তু এই কোশ্চেন বহুবার দিয়েছে। আকবরের নবরত্ন নাম কটা মনে রাখবে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের নাম কটা মনে রাখবে। দেখো, শুধু নামটা বলি, কে কী সেগুলো তোমরা জেনে নেবে, কেননা সব কিছু বলা সম্ভব না। অমর সিংহ, ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন। অমর সিংহ, ধন্বন্তরী, তারপরে হরিসেনা বা হরিসেন বলতে পারো, যেটা এলাহাবাদ এই কালিদাস, তারপর হচ্ছে শঙ্কু, তারপরে বরাহমিহির, বেতাল ভট্ট, বড়রুচি, এগুলো জাস্ট নামটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের যে তার সম্বন্ধে যে বিভিন্ন কিছু লেখা থাকে, তো এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যেটা হরিসেন রচনা করেছেন। ওকে, আচ্ছা, এইখানে প্রথম চন্দ্রগুপ্তের সম্পর্কে আরও কিছু বলা যায়। প্রথম চন্দ্রগুপ্তের পিতা ঘটোৎকচ, সে তো বললামই, এটা পরীক্ষা আসে। আচ্ছা, আর এখানে কিছু তেমন বলার নেই। আর স্কন্দগুপ্তকে ভারতের কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা। আর সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি আমলের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানার কোন রাজবংশের অন্তর্ভুক্ত? তিনি কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রাজিয়া সুলতানা। তো রাইট অ্যান্সার কী হবে? বলছে দাস বংশ, খলজি বংশ, লোদি বংশ নাকি মুঘল বংশ? তো তিনি কিন্তু তোমার দাস বংশের
অন্তর্ভুক্ত ছিলেন হচ্ছে রাজিয়া সুলতানা। ওকে, রাজিয়া সুলতানা কোন বংশের? দাস বংশের। দেখো এইখানে কিন্তু একটা কোশ্চেন দেয়, যে এরকম কোশ্চেন এখন বহু বহু পরীক্ষার ক্ষেত্রেই দেয়, যে সুলতানি বংশের যে ক্রমগুলো, তো ক্রম কি? প্রথমে দাস বংশ ছিল, ঠিক আছে, প্রথমে হচ্ছে দাস বংশ, তারপরে হচ্ছে খলজি বংশ, খলজি বা খিলজি বংশ যাই হোক, তারপরে তুগলক আছে, তারপরে সৈয়দ বংশ, তারপরে লোদি বংশ। ওকে, দাস, খলজি, সৈয়দ, এই দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, তারপর হচ্ছে লোদি বংশ। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কে দাস রাজবংশের অন্তর্ভুক্ত ছিল না? তাহলে তোমার দাস রাজবংশের অন্তর্ভুক্ত ছিল না কোনটা? তো রাইট আনসার কী হবে? হাম্মির। হাম্মির কিন্তু দাস রাজবংশের অন্তর্ভুক্ত ছিল না, কেননা ইলতুৎমিশ, কায়কোবাদ, বলবন এরা সবই কিন্তু দাস রাজবংশের অন্তর্গত। অ্যাকচুয়ালি দাস রাজবংশ এসছেই হচ্ছে কীভাবে? এসছেই হচ্ছে যে তোমার যেহেতু এরা কারো না কারো কৃতদাস ছিল, তো এই কারণে তারা যেহেতু সেই বংশটাকে চালিয়েছে, তো সেইখান থেকেই দাস রাজবংশের কিন্তু অভ্যুত্থান। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানদের প্রশাসনিক ভাষা কী ছিল? তো দিল্লির সুলতানদের প্রশাসনিক ভাষা, যে ভাষা দিয়ে তারা রাজবংশের বিভিন্ন কাজ করতো, তো হিন্দি, আরবি, ফার্সি না উর্দু? তোমরা রাখবে ফার্সি ভাষা কিন্তু দিল্লির সুলতানদের প্রশাসনিক ভাষা ছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোন শাসক আড়াই দিনকা ঝোপড়া, ভীষণ গুরুত্বপূর্ণ, আড়াই দিনকা ঝোপড়া মসজিদটি নির্মাণ করেছিলেন? তো রাইট অ্যান্সার কী হবে? ইলতুৎমিশ, শাহজাহান, কুতুবুদ্দিন আইবক নাকি বলবন? তো আড়াই দিনকা ঝোপড়া এটা নির্মাণ করেছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক। এবং এই কুতুবুদ্দিন আইবকের কথা বলতে গেলে তোমরা জানো যে কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুব মিনার এর তৈরির কাজ শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। আর তারপরে তিনি কিন্তু এই কুতুবুদ্দিন আইবক কিন্তু লাখ বক্স নামে পরিচিত। ওকে, লাখ বক্স নামে পরিচিত কে? কুতুবুদ্দিন আইবক। এবং তিনি কিন্তু আড়াই দিনকা ঝোপড়া এটা কিন্তু মসজিদটি নির্মাণ করেন। এবং কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু তোমার চৌগান বলে একটা খেলা আছে, তো ওই চৌগান খেলতে গিয়ে তোমার কিন্তু ঘোড়া থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন। ওকে, এবং তার সমাধি কোথায়? লাহোরের আনারকুলিতে সমাধি। ওকে, তো এই সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার, অনেক কিছু তথ্য তোমাদের বলে দিলাম, তো এই কারণেই বলছি ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন। তো লাহোরের আনারকলিতে কুতুবুদ্দিন আইবকের সমাধি আছে। আচ্ছা, ইকতা প্রথা কে চালু করেন এটাও একটু বলে দিই। ইলতুৎমিশ কিন্তু ইকতা প্রথা চালু করেন। ওকে, ইকতা প্রথা ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশের সমাধি কোথায় আছে? দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স যেখানে, বা কুতুব মিনারে কিন্তু ইলতুৎমিশের সমাধি আছে। চলো নেক্সট, হাজার দিনারি ভীষণই গুরুত্বপূর্ণ, বলছে হাজার দিনারি নামে পরিচিত কোন ব্যক্তি? আলাউদ্দিন খলজি, মালিক কাফুর, ইলতুৎমিশ নাকি কুতুবুদ্দিন আইবক? তো হাজার দিনারি নামে পরিচিত কে? হাজার দিনারি হচ্ছে মালিক কাফুর। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। ওকে, মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি এবং তিনি কিন্তু হাজার দুয়ারি নামে পরিচিত, পরীক্ষা খুব আসে। আচ্ছা, আর একটা জিনিস বলি এখানে, যে আলাউদ্দিন খলজি তোমরা তো জানোই তার শৈশবের নাম ছিল গুরসাপ। এটাও কিন্তু দেয় যে গুরসাপ, যত সম্ভব গুরসাপ। ওকে, তো গুরসাপ কার শৈশবকালের, কোন রাজার শৈশবকালের নাম? তো মনে রাখবে গুরসাপ হচ্ছে আলাউদ্দিন খলজিরই নাম। ক্লিয়ার? নেক্সট, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব নাকি আকবর? তাহলে কোন মোগল সম্রাটের দরবারে স্যার টমাস রো এসেছিলেন? তো এটা হচ্ছে জাহাঙ্গীর। এবং এই জাহাঙ্গীর সম্বন্ধে বলতে গিয়ে জাহাঙ্গীর অর্থাৎ তিনি কিন্তু লাহোরের মতি মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু এই জাহাঙ্গীর। ওকে, দেখো শাহজাহান সম্বন্ধে যদি বলি, শাহজাহান অনেক কিছু তিনি তৈরি করেছিলেন, তাজমহল, তারপরে লালকেল্লা, তারপরে জামা মসজিদ, শীষমহল, এগুলো সবই কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন। এবং শাহজাহানের আসল নামও চাই খুররম, তাই না? খুররম না কি, আচ্ছা যাই হোক সেগুলো দেখে নিও। ওকে, আচ্ছা, এবং তার শাসনকালকেই মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়, শাহজাহানের শাসনকালকে। আচ্ছা, এইখানে যদি জাহাঙ্গীরের কথা আর একটা বলি, তিনি কিন্তু নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তো হত্যা করেন ঔরঙ্গজেব, আর শাহজাহান করেন কি, এই তোমার জাহাঙ্গীর করেন হচ্ছে পঞ্চম শিখ গুরু অর্জুন সিংকে হত্যা করেন বা মৃত্যুদণ্ড দেন হচ্ছে এই জাহাঙ্গীর। ক্লিয়ার? আচ্ছা, আর ঔরঙ্গজেব কি, প্রথম কথা বললাম নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন
ঔরঙ্গজেব, তিনি কিন্তু আলমগীর উপাধিও নিয়েছিলেন এবং তিনি কিন্তু জিজিয়া যে কর সেটা পুনরায় আরোপ করেন। ওকে, তাকে জিন্দাবিরও বলা হতো এবং সতীদাহ প্রথা নিষিদ্ধও কিন্তু এই ঔরঙ্গজেবের সাথে জড়িত, এটা কিন্তু মাথায় রেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ কিন্তু ঔরঙ্গজেবের সাথে জড়িত। তিনি দিল্লির মতি মসজিদ, দেখো শাহজাহান কিন্তু তোমার শাহজাহান বলছি কেন, জাহাঙ্গীর কিন্তু তিনিও মতি মসজিদ নির্মাণ করেন, কিন্তু যেটা লাহোরে অবস্থিত সেটা কিন্তু মতি মসজিদ, সেই লাহোরের মতি মসজিদ নির্মাণ করেন তোমার জাহাঙ্গীর, আর ঔরঙ্গজেব হচ্ছে দিল্লির মতি মসজিদ নির্মাণ করেন কিন্তু ঔরঙ্গজেব। ওকে, আচ্ছা, তারপরে বাদশাহী মসজিদ, তারপরে বিবিকা মাকবারা, এটা কিন্তু সবই ঔরঙ্গজেব। চলো, আর আকবরের সাথে জড়িত আকবরের পানিপথের যুদ্ধ, তাই না, যেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, বৈরম খাঁ এবং আকবরের সঙ্গে হয়েছিল। ওকে, তারপরে আকবরের সঙ্গে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576, ইবাদতখানা সেটাও আকবর নির্মাণ করেন, দিন হিলাই প্রথা চালু করেন, আগ্রা দুর্গ বিশেষ করে আকবর। চলো নেক্সট কোশ্চেন, বলছে তাজবিরখানা কে প্রতিষ্ঠা করেন, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি শাহজাহান? তো তাজবিরখানা কে প্রতিষ্ঠা করেন? তো তাজবিরখানা কিন্তু প্রতিষ্ঠা করেন আকবর। ভীষণই গুরুত্বপূর্ণ, তাজবিরখানা কে প্রতিষ্ঠা করেন? তো তাজবিরখানা প্রতিষ্ঠা করেন হচ্ছে আকবর, এবং এই আকবরই কিন্তু দিন ই ইলাহি, ওকে, দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন, বা ঈশ্বরের ধর্ম যাকে বলা হয় সেটাও কিন্তু আকবর প্রতিষ্ঠা করেন। আচ্ছা, হুমায়ুন সম্পর্কে একটা জিনিস বলি, হুমায়ুন সম্পর্কে মনে রাখবে যে হুমায়ুন কিন্তু তোমার সিংহাসন বলছি কেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান কিন্তু এই হুমায়ুন। নেক্সট কোশ্চেন, মেহেরুন্নিসাকে বিয়ে করেছিলেন যাকে তিনি নূরজাহান উপাধি দিয়েছিলেন। কি, মেহেরুন্নিসাকে বিয়ে করেছিলেন যাকে তিনি নূরজাহান উপাধি দিয়েছিলেন, সেটা কে? মানে আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, জাহাঙ্গীর। ওকে, মেহেরুন্নিসাকে বিয়ে কে করেছিলেন, সেটা হচ্ছে জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীরই তাকে নূর মহল, দেখো প্রথম কিন্তু তাকে নূর মহল বলেছিলেন, আমাকে বলেছে দেখো নূর জাহান উপাধি দিয়েছিলেন সেটা জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর এনাকে কিন্তু প্রথম নূর মহল বলেছিলেন, যাকে বলা হয় প্রাসাদের আলো। পরে কিন্তু এটা নূরজাহান, তিনি তাকে নূরজাহানও বলেছিলেন, তাকে বলা হয় বিশ্বের আলো। তাহলে নূরজাহান শব্দের অর্থ কি? নূরজাহান শব্দের অর্থ হচ্ছে বিশ্বের আলো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, নিচের কোনটি ইবাদতখানার সঙ্গে সম্পর্কিত? প্রথম কথা, ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেন, কিন্তু এর সম্পর্কিত কোনটা? এটা একটা বলিদান স্থল, এটা একটি বিশ্রামাগার, এটা একটি সন্ন্যাসীদের দীক্ষার জন্য স্থান, নাকি এটা ধর্মীয় বিতর্ক স্থান? তো অবশ্যই এটা একটা ধর্মীয় বিতর্ক স্থান হচ্ছে তোমার ইবাদতখানা, ধর্মীয় বিতর্ক স্থান। নেক্সট কোশ্চেন, দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেন? হাজি বেগম, আকবর, হুমায়ুন নাকি বাবর? তো দিল্লিতে হুমায়ুনের সমাধি এটা নির্মাণ করেন কিন্তু হাজি বেগম। পরবর্তী কোশ্চেন, ভক্তি আন্দোলনে যে শৈববাদ, এই শৈববাদ কথার অর্থ কী, বা শৈববাদকে কী বলা হয়? নয়নার, ওয়ালি, বোধিসত্ত্ব নাকি উপরের কোনোটিই নয়? তো ভক্তি আন্দোলনে যে শৈববাদ, এই শৈববাদ কথার অর্থ এটা হচ্ছে নয়নার। ওকে, তো নেক্সট কোশ্চেন, যেখানে ওয়ালি, বোধিসত্ত্ব কি এটা পরে দেখা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের যে পার্ট 3 ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং পরবর্তী ভিডিওতে পার্ট 4 আসবে। ওকে, তারপরে জিওগ্রাফি এগুলো সবই আসতে থাকবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।